কেমন আছেন বন্ধুরা? কি খবর সবার? তো আজকে একটা ছোট্ট একটা কুইক ভিডিও দিব। আবার কুইক ভিডিও দেখা যায় যে বড় হয়ে যায়। তো কুইক ভিডিওতে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমেরিকায় ফান্ডিং সিচুয়েশন, মাস্টার্স পিএইচডি যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, ফুল ফান্ডেড বা হাফ ফান্ডেড, পার্শিয়ালি ফান্ডেড স্টুডেন্ট ভিসায় যারা মাস্টার্স অথবা পিএইচডি করতে চান তাদের উদ্দেশ্যে আর কি। সো রিসেন্টলি এখানকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছু কিছু উদ্যোগ হাতে নিয়েছেন এবং এই কারণে আমরা একটা চেঞ্জ দেখব কিছুদিনের মধ্যে। তো আমি এটা নিয়ে যখন একটা ছোট একটা পোস্ট করি ফেসবুকে, অনেকেই আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করেন, আত্মীয় স্বজন, যে কেন, কি অবস্থা, কেন? আমি বলছিলাম যে পিএইচডি করতে আর আমেরিকা আসা লাগবে না, মানে এটার একটা ব্যাখ্যাটা কি। তো আসেন চলেন ব্যাখ্যাটা দিই, এবং এটা পুরোটাই আমার মতামত, ফ্যাকচুয়াল এলিমেন্টের ভিত্তিতে আমি যা দেখছি তার বেসে আমার ওপিনিয়ন এটা। সো অবশ্যই এটা ট্রু হইতে পারে, না হইতে পারে, বাট আমার ওপিনিয়ন আর কি, যে বর্তমানে দুইটা ফ্রন্টে হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফাইট করতেছে। এক হচ্ছে ইমিগ্রেশন, আর দুই হলো মানে জব সিকিউরিটি, আমেরিকার জব সিকিউরিটি মেনটেন করা, এই সেই, ঠিক আছে। আরেকটা হচ্ছে এইটা একটা, আরেকটা জিনিস হচ্ছে ওই আপনার গভর্নমেন্ট এফিসিয়েন্সি। হ্যাঁ, তো গভর্নমেন্ট এফিসিয়েন্সির জন্য ওরা যেটা করতেছে, অনেক আননেসেসারি ফান্ডিং ওরা কাট করে দিচ্ছে। ওকে, যাই অফিসের দিকে, আপনার সাথে বলি যে আননেসেসারি গভর্নমেন্ট ফান্ডিং কাটিং এর জন্য যেটা হচ্ছে যে অনেক আননেসেসারি ফান্ডিং, যেমন ধরেন যেটা আননেসেসারি না, বাট আপনার মনে করেন আননেসেসারি মনে হইতে পারে টু পলিটিশিয়ানস, টু আদার পিপল। ধরেন বিভিন্ন রকম রিসার্চ, হ্যাঁ, যে ধরেন ভুট্টার জিনোম গবেষণা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস এত ইন্ট্রিকেট থাকে রিসার্চের ব্যাপারগুলো, তো এটার ইমিডিয়েট জাস্টিফিকেশন করা সম্ভব হয় না। এগুলোর অ্যাপ্লিকেশন হয়তো 50-100 ইয়ার্স পরে হবে, ঠিক আছে, 50-100 ইয়ার্স পরে এগুলোর অ্যাপ্লিকেশন পাওয়া যাবে, বা এরকম একটা ব্যাপার। তো এই রিসার্চগুলো করলে হিউম্যান রেসের যুদ্ধে আপনি আগায় থাকবেন। ওকে, সো কি হচ্ছে, এটার কারণ হলো আমার ব্যাগটা এত ভারী হয়ে গেছে যে এটা মনে করতেছে যে মানুষ, আমার সিট হচ্ছে বিট করতেছে। যাই হোক, তো এইসব রিসার্চ করলে আপনি হিউম্যান রেসের যে আপনার যে একটা সামনে আগায় যাওয়ার যে উদ্ভাবনী চিন্তা ভাবনা, সেদিক থেকে আগায় থাকবেন। এক সেকেন্ড। সো এই রিসার্চগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ডোজ আছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ইলন মাস্কের নেতৃত্বে, তারা মনে করতেছে এরকম অনেক গবেষণা আছে। ধরেন ইঁদুরের কি বলে এটাকে, রিপ্রোডাকশন নিয়ে রিসার্চ। হ্যাঁ, তো এরকম যে রিসার্চগুলো, যেগুলোর আসলে আপাত দৃষ্টিতে কোনো গুরুত্ব নাই, সেইটাকে বন্ধ করতে গিয়ে তারা ওভারঅল অনেক ইম্পর্টেন্ট রিসার্চ, ক্যান্সার রিসার্চ থেকে শুরু করে সায়েন্সের ফরফ্রন্টের অনেক রিসার্চ তারা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ রিসার্চ বন্ধ করে নাই, ফান্ডিং বন্ধ করে দিচ্ছে। তো বড় বড় যে ইনস্টিটিউশনগুলো আছে যারা এই রিসার্চটাকে ড্রাইভ করতো, ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH, অথবা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF, এরকম বড় বড় যেই, এবং ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিপার্টমেন্ট অফ আদার্স, USDA ইত্যাদি। হ্যাঁ, তো এদের অনেক ক্রুশিয়াল ফান্ডিং, যেখানে তারা এইসব রিসার্চকে প্রমোট করতো, আবার DEI কে প্রমোট করতো, এরকম অনেক ব্যাপার স্যাপার যেগুলো আছে, ওরা বর্তমানে ফান্ডিং কাট করে দেওয়ায়, এবং অ্যাব্রাপ্টলি অনেক ফান্ডিং কাট করে দেওয়ায় ইউনিভার্সিটিগুলো যারা এইসব ফান্ডিং এর উপরে রিলাই করতো, সেই ইউনিভার্সিটিগুলো এখন তাদের পিএইচডি অ্যাডমিশন বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে দুইটার নিউজ শুনলাম, UCLA না USC, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, যেটা একটা বড় স্কুল, সেটা কিছু কিছু প্রোগ্রাম, নট অল, তাদের পিএইচডি অ্যাডমিশন বন্ধ করে দিচ্ছে। কারণ এই পিএইচডি করা তো একটা এক্সপেন্সিভ ব্যাপার, তাই না? আমরা বাংলাদেশ থেকে যারা সরকারি বিভিন্ন স্কুল, কলেজ বা ইত্যাদিতে পড়ে আসছি, আমরা বুঝি না জিনিসের মূল্য কত। বিশেষ করে যারা ধরেন আমরা বুয়েটে পড়ছি, আমরা তো ফ্রিতে পড়ছি, জনগণের টাকায় পড়ছি, আমাদের নিজের টাকাটা বহন করতে হয় না। তো এই যে জনগণের টাকায় পড়ায়, আমাদের কাইন্ড অফ একটা মানে ইয়ে চলে আসছে যে সবকিছুই মনে হয় ফ্রি দুনিয়ায়।
ফান্ডিং মানে হচ্ছে ইউনিভার্সিটি মনে হয় আমাদের উপর দয়া করতেছে, দয়া করে একটা ফান্ডিং দিতেছে, যারা আমরা ফান্ডিং এর আশা করি, স্কলারশিপের আশা করি। কিন্তু আপনারা তো ইন্ট্রিনসিক ব্যাপারগুলো বুঝেন না বলেই এরকম চিন্তা ভাবনা করেন। এখানে কোনো কিছুই ফ্রি না। ইউনিভার্সিটি আপনাকে ফান্ডিং দিতে পারে কারণ এক্সটার্নাল কোনো ফান্ডিং সোর্স আপনাকে সাপোর্ট করতেছে, এটা আপনি জানেন অথবা না জানেন। ইউজুয়ালি আরএ হইলে সাধারণত মোস্ট অফ দ্য কেসে গভর্নমেন্ট এন্টিটি অথবা কোনো প্রাইভেট এন্টারপ্রাইজ এরা রিসার্চটাকে ফান্ডিং করে থাকে, এবং তাদের এখন গভর্নমেন্ট এন্টিটি করে হচ্ছে সাধারণত রিসার্চটাকে আগায় নেওয়ার জন্য। এদের সাধারণত কমার্শিয়াল খুব কম থাকে, মানুষের উপকার করা, হ্যাঁ, সেইটাই থাকে মেইন এজেন্ডা। অন্যদিকে প্রাইভেট এন্টারপ্রাইজ গুলো তাদের আসলে টেকনোলজি বিল্ড আপ করা, টেকনোলজি করা, হ্যাঁ, সেটার জন্য তারা একটা R&D ফান্ডিং রাখে। এবং এটাও মানে ইটস নট আউট অফ গুডনেস অফ দেয়ার হার্ট, মানে এটা তারা মানুষের ভালো চায় বলে তা না। এখানে অনেক ব্যাপার আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তারপর হচ্ছে ট্যাক্স বেনিফিট থাকে, যে পরিমাণ টাকা ট্যাক্স দিতে হবে ওই টাকাটা তারা হচ্ছে R&D তে অ্যাপ্লাই করে। তো R&D তে যখন অ্যাপ্লাই করে তখন R&D যে বেনিফিটটা আসে সেটা আসলে আর ঘুরে ফিরে টাকাটা তাদের ইকোনমিতে সার্কুলেট হয়ে গেল, ট্যাক্সটা দিতে হলো না। ট্যাক্স দিতে বিজনেসম্যানরা পছন্দ করে না। সো এই কারণে বিভিন্ন ধরনের রিসার্চ এখানে হয়ে থাকে। সো আপনারা যদি মনে করেন যে আপনারা মাস্টার্স বা পিএইচডি করতে আসতেছেন এবং আপনাদেরকে ইউনিভার্সিটি ফ্রিতে ফুল ফান্ডিং স্কলারশিপ দিয়ে আসতেছে, তা না। কারণ এর কারণটা হচ্ছে অন্য কেউ আপনার এই কষ্টটা বিয়ার করতেছে, আপনি জানেন অথবা না জানেন। আর যারা বেসিক্যালি টিএ করে, টিচিং অ্যাসিস্ট্যান্ট, তারা হচ্ছে ইউনিভার্সিটির জন্য মানি মেক করে। একটা টিএ এর পিছনে ধরেন আপনি যদি একটা জায়গায় টিএ থাকেন তাহলে বছরে আপনাকে হয়তো 25 থেকে 30,000 ডলার আপনাকে দেওয়া হবে, ফান্ডিং দেওয়া হবে, রাইট? কিন্তু ইটস নট এভরিথিং। এই ফান্ডিং এর পাশাপাশি আপনাকে আরো টিউশন স্কলারশিপ দেওয়া হয়, যেটা আপনারা সাধারণত চিন্তা করেন না। এই টিউশন স্কলারশিপটা 25 থেকে আরো 30,000 টাকা হয়ে থাকে, ডলার হয়ে থাকে যদি আপনি স্টেট ইউনিভার্সিটিতে পড়েন। আর যদি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েন তাহলে 60 থেকে 70,000 ডলার হয়ে থাকে। এই টাকাটা ইউনিভার্সিটি আপনার হয়ে বিয়ার করে। এর কারণ হচ্ছে আপনি যে পরিমাণ সার্ভিস দেন 20 আওয়ার টিএ হিসাবে, প্লাস হচ্ছে আপনি যে রিসার্চটা করেন, আপনার যে কাজের যে ভ্যালু, সেই ভ্যালুটা ইউনিভার্সিটির জন্য প্রফিটেবল। এখন এইটা কিভাবে প্রফিটেবল এই ডিসকাশন আরো করা যায়, কারণ আপনাকে আপনার কাজটাকে রিপ্লেস করে একজন ফুল টাইম স্টাফকে রাখতে ইউনিভার্সিটির যে হিডেন কস্ট আছে তার থেকে বরং আপনাকে রাখতে ইউনিভার্সিটির সুবিধা বেশি। 2 নম্বর হচ্ছে যত বেশি গ্র্যাড স্টুডেন্ট রাখা যায় তত ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের জন্য ভালো, পোর্টফোলিও ভালো হয়, দেন হচ্ছে এটা র্যাঙ্কিং বাড়ে, অনেক ব্যাপার স্যাপার আছে। সো সব কিছুরই একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, একটা মোটিভ আছে, সেইটার উপর বেস করেই এগুলো হ্যান্ডেল করা হয় বা ম্যানেজ করা হয়। আজকে আছে জায়গা আছে। ওকে, তো চলে আসলাম অফিসে যে বসে আপনাদের সাথে বাকি কথাটুকু বলি। তো অফিসে চলে আসলাম। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি টিএ করেন তাহলে এই কস্টটা ইউনিভার্সিটি আপনার হয়ে বিয়ার করে, অথবা আরএ করেন তাহলে এক্সটার্নাল কেউ আপনাকে ফান্ডিং দিয়ে করতেছে। ওকে, সো এখন কথা হচ্ছে যে এই বিভিন্ন রকম ফান্ডিং সোর্স থাকার কারণে অথবা ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল বেনিফিট থাকার কারণে এখন একটা জিনিস একটু বুঝাই, যে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা টিএ হইলে ইউনিভার্সিটি এই টিএর টাকাটা কীভাবে পায়? আচ্ছা, টিএর টাকাটা ইউনিভার্সিটি পায়। ওকে, একটু অফিসিয়াল কাজটা আসছে। তো আজকে এসে দেখলাম আমার ম্যানেজার নেই, পরে ক্যালেন্ডার চেক করে দেখলাম সে আবার পিটিওতে গেছে, অ্যান্ড আমি জানি না। তো দেখা যাবে যে এখন আমাকে ফিল ইন করতে হবে, যদিও আমি তার সবগুলো রোল ফিল ইন করতে পারি না। হয়তো টেকরা যারা আছে, ল্যাব টেক বা ফিল্ড টেক, তারা হয়তো তাদের কোনো ইস্যু থাকলে তারা হয়তো আমাকে অ্যাপ্রোচ করবে, বাট দেখা যাবে সব কিছু আমি তাদেরকে অ্যান্সার করতে পারতেছি না, যতটুকু পারি করবো। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনি যদি টিএ করেন তাহলে টিএর টাকাটা কোথা থেকে আসে? টিএর টাকাটা আসে
স্টুডেন্ট এনরোলমেন্টের উপরে। আপনি যে ডিপার্টমেন্ট টিএ করবেন সেই ডিপার্টমেন্টে যদি স্টুডেন্ট না থাকে, তারা যদি ভালো মতো আন্ডারগ্রেড এনরোলমেন্ট না করতে পারে, তাহলে সেই ডিপার্টমেন্টে টিএ কিন্তু বেশি থাকবে না। যেমন আমাদের আমি যেখানে মাস্টার্স করতাম সেখানে দেখা গেছে কি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে সব থেকে স্ট্রং, অন্যদিকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে খুবই দুর্বল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেগুলো বাংলাদেশে খুব চলে, কিছু হলে ইলেকট্রিক্যাল আর সিএসসি। বাট এখানে দেখা গেল যে ওই দুটো ডিপার্টমেন্ট চলতেছেই না। এর কারণ কি, ওখানে এনরোলমেন্ট কম, সো স্টুডেন্ট যেহেতু কম, সব কিছুই ওখানে দুর্বল। তো এখানে আন্ডারগ্রেডদের টাকা দিয়ে ইউনিভার্সিটি চলে, সরকার থেকে কোনো রকম ভর্তুকি দেওয়া হয় না, কোনো রকম ভর্তুকি দেওয়া হয় না। ওকে, সো কেউ না কেউ আপনাকে টাকাটা পে করে, রাইট? আর আপনি যদি টিএ হন তাহলে হচ্ছে আন্ডারগ্রেড এনরোলমেন্টের টাকা দিয়ে আপনাদের ইউনিভার্সিটি চলে। সো এখন পিএইচডি যখন করতেই হবে, এদের সিংহভাগ পিএইচডি যারা করে তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে থাকে। তো এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের যে ফান্ডিং, ওকে অ্যাগেইন ওই যে ল্যাপটেক ফিল্ডটেক একজন একটা ইস্যু হচ্ছিল তার, তো সেটা নিয়ে একটু কাজ করতে হলো, কথার খেয়ে হারায় ফেললাম। বাট যেটাই বলতেছিলাম যে আপনি এখন ইউনিভার্সিটিগুলো যে রিসার্চটাগুলো করে, বিভিন্ন কারণে হোক না কেন, তাদের ফান্ডিং ধরে রাখার জন্য হোক না কেন, তাদের ধরে রাখার জন্য হোক না কেন, রাইট, র্যাঙ্কিংয়ে বুস্ট করার জন্য হোক না কেন, মানব জাতির উন্নয়ন করার জন্যই হোক না কেন, যে কারণেই হোক না কেন, তারা যে রিসার্চটা করে সেটার টাকাটা গভর্নমেন্ট এজেন্সিগুলো মেনলি সাপোর্ট দেয় আর কি, হ্যাঁ, প্রাইভেট এন্টারপ্রাইজ। তো ধরুন গভর্নমেন্টের এন্টারপ্রাইজগুলো যদি সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তখন বাকি থাকে হচ্ছে প্রাইভেট এন্টিটি, অ্যান্ড দেন হচ্ছে স্টুডেন্টদের টিউশন ফি। তো ইউএসএতে দেখা যাচ্ছে যে গত কয়েক বছরে এনরোলমেন্ট ওয়াজ ডাউন। এখন অনেকে বলতেছে যে এনরোলমেন্ট ইজ পিকিং আপ, বাট লাস্ট কয়েক বছরে ইট ইজ ডাউন ফর এ ওয়াইল। সো এই জন্যই আমি যেটা বললাম যে টিএর সংখ্যাও কমে যাচ্ছে, আর এর সংখ্যা বাই ডিফল্ট কমে যাবে, এবং অনেক জায়গায় পিএইচডি অ্যাডমিশন ফ্রিজ করে রাখছে, প্রসেসটা বন্ধ করে রাখছে। সো এই বছর আপনারা দেখবেন যে অনেক জায়গায় আপনারা অ্যাপ্লাই করছেন কিন্তু রেসপন্সার পাবেন না। দুই হচ্ছে ভিসা অনেক টাফ হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো ট্রাম্প ফার্স্ট টার্মে আসলে, মানে ফার্স্ট যখন আসে প্রথম বছর, ভিসাটা অনেক ডিফিকাল্ট থাকে। সো এই দুইটা ফ্রন্টে একটা ডিফিকাল্টি ফেস করতে পারেন, কারণ অনেকেই হচ্ছে এই স্টুডেন্ট ভিসাটাকে ইমিগ্রেশনের জন্য ইউজ করে থাকে, লিগাল ইমিগ্রেশন। সো এই কারণেই ইউএসএতে অ্যাডমিশন নিয়ে, পিএইচডি অ্যাডমিশন নিয়ে আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমেরিকান সিটিজেনদের জন্য জবটা প্রিজার্ভ করতে। তো এখন যদি বাহির থেকে লোকজন মাস্টার্স পিএইচডি করে এসে জবগুলো নিয়ে নেয়, তাহলে তো আমেরিকান যারা আছে তাদের জন্য জবগুলো অ্যাভেলেবল থাকে না, রাইট? সো এই কারণেও তারা এইটা চাচ্ছে যে একটু লিমিট হোক। সো এটা শেষ কথা আমি জানি না, বাট এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন দিলাম। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই, আবার ভবিষ্যতে অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, বাই।